শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা বিএ 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের বাংলা মেজর সাবজেক্ট রয়েছে, আজকের ক্লাসটি সম্পূর্ণ তোমাদের জন্য। কারণ আজকের ক্লাসে আমি তোমাদের বাংলা মেজর পেপার 8 ইউনিট 2 এ যে টপিক রয়েছে সেই টপিক নিয়ে আলোচনা করব। তোমরা যদি সিলেবাসটা দেখে থাকো তাহলে দেখবে তোমাদের বাংলা মেজর পেপার 8 ইউনিট 2 এ যে টপিকটি সেটি হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা একটি বিখ্যাত উপন্যাস হাজার চৌরাশির মা। আজকের ক্লাসে আমি এই উপন্যাসটি নিয়ে আলোচনা করব। যদি তুমি বাংলা সাবজেক্টটাকে নিখুঁতভাবে পড়তে চাও, যদি বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে জেনে শুনে বুঝে পড়তে চাও, তাহলে অবশ্যই আমার স্কুল অফ মেরিট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। কারণ এখানে ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করা হয়, যে ক্লাসগুলো নিয়মিত করলে তোমাদের বাংলা সাবজেক্টের উপরে আর কোনো ডাউট থাকবে না। এমনকি আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য সাজেশন, ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর, আলোচনা সবগুলোই আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। যারা যারা নতুন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও। তাহলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি হাজার চৌরাশির মা, যেটি মহাশ্বেতা দেবীর লেখা একটি বিখ্যাত উপন্যাস। তো এই উপন্যাসটি 1974 সালে প্রকাশিত হয় এবং এর প্রেক্ষাপট কী ছিল? কারণ প্রত্যেকটা উপন্যাস, প্রত্যেকটা কাহিনী লেখার পেছনে একটা প্রেক্ষাপট থাকে। এটার প্রেক্ষাপট ছিল 1970-এর দশকের পশ্চিমবঙ্গের একটি আন্দোলন, যে আন্দোলনটার নাম ছিল নকশাল আন্দোলন, ওই আন্দোলন। তো এটা শুধুমাত্র একজন মায়ের গল্প নয়, বরং গোটা সমাজ, রাষ্ট্র ও বিদ্রোহের বিরুদ্ধে প্রতিরোধের একটা প্রতিচ্ছবি। কারণ এই গল্পের কাহিনীতে আমরা একটা মায়ের আলোচনা আমরা দেখি, একটা মায়ের বিষয়বস্তু আমরা দেখি, যে মাকে কেন্দ্র করে এই গল্পের কাহিনী আবর্তিত হয়েছে। তো শুধুমাত্র একটা মায়ের গল্পই নয়, পাশাপাশি যে সমাজ, রাষ্ট্র এবং বিদ্রোহের বিরুদ্ধে যে একটা প্রতিরোধ, সেই প্রতিরোধের প্রতিচ্ছবি এই উপন্যাসে কাহিনীতে ফুটে উঠেছে। এই উপন্যাসে মহাশ্বেতা দেবী রাষ্ট্রীয় দমননীতির বিরুদ্ধে একজন নারীর অন্তস্থ যন্ত্রণার কাহিনী তুলে ধরেছেন। এই কারণে একটা মায়ের গল্প হিসেবে এটাকে অভিহিত করা হয়েছে। তো উপন্যাস অবলম্বনে একটা হিন্দি চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেটার নাম হচ্ছে হাজার চৌরাশি কি মা। তো মহাশ্বেতা দেবীর হাজার চৌরাশির মা, এটা একটা রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত একটা মানবিক উপন্যাস আমরা বলতে পারি, যেটা 1970-এর দশকে পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের পটভূমিতে এটা রচিত হয়েছে। যদি আমাদের প্রশ্ন করা হয় যে এই গল্প বা এই উপন্যাসের পটভূমি কী, তাহলে আমরা বলবো যে পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত আন্দোলন, যে আন্দোলনটার নাম ছিল নকশাল আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষাপটেই এই উপন্যাসটা রচনা করা হয়েছে। তো উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সুজাতা। তিনি একজন মধ্যবিত্ত মা, যিনি তার বিপ্লবী ছেলে, যার নাম হচ্ছে ব্রতী, এই ব্রতীকে হারিয়ে ফেলেন এটা রাষ্ট্রীয় হিংসার কারণে। ব্রতী একজন তরুণ, আদর্শবাদী, সাহসী ছেলে। তাকে রাষ্ট্র নির্মমভাবে হত্যা করে এবং তার মৃতদেহ রাখা হয় একটা মর্গে, যেই মর্গের নম্বরটা ছিল 1084। আর সেখান থেকেই এই উপন্যাসের নামকরণ করা হয়েছে হাজার চৌরাশির মা। আশা করি 1084 কথাটার অর্থ তোমরা বুঝতে পেরেছ। অর্থাৎ ব্রতীকে হত্যা করার পর তাকে যে মর্গে রাখা হয়েছিল, যে লাশ কাটার ঘরে রাখা হয়েছিল, সেই মর্গের নম্বরটা ছিল 1084। তো হাজার চৌরাশির মা, এই উপন্যাসটার নামকরণ এটা থেকে এসেছে। এই নামটা শুধুমাত্র একটা সংখ্যাকেই কিন্তু বোঝায় না, বরং এটা রাষ্ট্রের চোখে একজন বিপ্লবী কেবল একটা নামহীন দেহ, একটি সংখ্যা মাত্র। উপন্যাসটি শুরু হয় ব্রতীর মৃত্যুবার্ষিকীর দিনে, যেখানে সুজাতা তার ছেলের শৈশব, কৈশোর এবং রাজনৈতিক পথ চলার কথা স্মরণ করেন। অর্থাৎ ব্রতী মারা যাওয়ার পর তার যখন মৃত্যুবার্ষিকী আসে, সেই মৃত্যুবার্ষিকীর দিন ব্রতীর মা যখন ব্রতীকে স্মরণ করে, সেখান থেকেই এই উপন্যাসের কাহিনী শুরু হয়। তিনি ধীরে ধীরে আবিষ্কার করেন যে তার স্বামী দিব্যনাথ, অর্থাৎ সেই ব্রতীর বাবার নাম ছিল দিব্যনাথ, ও সমাজের অধিকাংশ সদস্য ব্রতীর মৃত্যুকে অস্বীকার করে কিংবা ভুলে যেতে চায়। এমনকি ব্রতীর বাবাও তাকে ভুলে যেতে চায়। সমাজের অধিকাংশ মানুষ তার এই মৃত্যুটাকে ভুলে গেছে, যে ব্রতী একটা সময় সংগ্রাম করেছে, আন্দোলন করেছে,
শুধুমাত্র তার মাই পরের বছর মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। অথচ দেখা গেছে তার নিজের ঘরের নিজের স্বামীও সেটাকে অস্বীকার করছে। অর্থাৎ তার ছেলের মৃত্যুবার্ষিকী পালন করাটাকে এতটা গুরুত্ব দিতে চাইছে না। তার স্বামী একজন সুবিধাবাদী মানুষ। এইভাবেই গল্পে উপস্থাপিত হয়েছে। যিনি সবসময় সমাজের প্রতিষ্ঠিত গণ্ডির মধ্যেই থাকতে চেয়েছেন। তো পরিবার ও সমাজের চাপ থাকা সত্ত্বেও সুজাতা তার ছেলের স্মৃতি এবং আদর্শ ধরে রাখেন। এই কারণেই তিনি এই মৃত্যুবার্ষিকী পালন করার জন্য এসেছেন। যদিও সবাই তাকে বোঝায় যে ব্রতির মতো বিপ্লবীরা গণতন্ত্রের দেহে ক্যান্সার, অর্থাৎ ব্রতি যে আন্দোলন করেছে এটা গণতন্ত্রের বিরুদ্ধে, অর্থাৎ সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। কিন্তু ব্রতির মা সুজাতা সে কিন্তু ওই রকম মনে করে না। সুজাতার কাছে তার ছেলে একজন সাহসী যোদ্ধা, সংগ্রামী, কিন্তু অন্য সকলের কাছে কিন্তু সেরকম না। উপন্যাসে আরও গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে, যেমন নন্দিনী চরিত্র, যেটা ব্রতির সহযোদ্ধা ছিল এবং প্রেমিকা ছিল, যিনি সুজাতার কাছে ব্রতির বিপ্লবী জীবন ও আদর্শের ব্যাখ্যাটা তুলে ধরেন। অর্থাৎ সুজাতা তো এত কিছু জানতেন না, যেটা সেই ব্রতির প্রেমিকা যে নন্দিনী যা কিছু জানতো। তো নন্দিনী সেই ব্রতির যে আদর্শ, তার যে বিপ্লবী চেতনা বা বিপ্লবী জীবন, এই বিষয়গুলো ব্যাখ্যা করেন এবং তুলে ধরেন। নন্দিনীর উপস্থিতি এই সুজাতার চিন্তাকে আরও গভীর করে তোলে এবং ব্রতির যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডকে নতুন চোখে দেখতে শেখায়। ব্রতি, নন্দিনী এবং তাদের বন্ধুরা সমাজে পরিবর্তন আনার স্বপ্ন দেখেছিল, কিন্তু তারা সকলেই রাষ্ট্রের হিংসার শিকার হয়। তাদের আদর্শ ভুলে যেতে সমাজ এবং পরিবার সচেষ্ট হলেও সুজাতা তা মানতে পারেন না। সুজাতার চরিত্র ক্রমশ রূপান্তরিত হয় এক প্রতিবাদী মায়ের রূপে। তিনি বুঝতে পারেন যে ব্রতির মৃত্যু শুধু তার একার সুখ নয়, বরং গোটা সমাজে ঘটে চলা অন্যায়ের প্রতিচ্ছবি। উপন্যাসের শেষ পর্যায়ে তিনি সমাজ এবং রাষ্ট্রের বিরুদ্ধে একটা নীরব প্রতিবাদী হিসেবে উঠে আসেন। তিনি তার মাতৃত্বকে এক নতুন দৃষ্টিকোণ থেকে উপলব্ধি করেন। মাতৃত্ব মানে শুধু সন্তান পালন নয়, তার আদর্শকে রক্ষা করাও এক ধরনের দায়িত্ব। তো সার্বিকভাবে 1084 মা কেবল এক মায়ের সন্তানের সুখ গাথা নয়, বরং এটা রাষ্ট্রীয় শোষণ, রাজনৈতিক আদর্শ এবং সমাজের প্রতিক্রিয়ার বিরুদ্ধে এক নারীর নীরব অথচ দৃঢ় একটা প্রতিবাদের কাহিনী আমরা বলতে পারি। এটি বাংলার রাজনৈতিক ইতিহাসের এক সংবেদনশীল অধ্যায়কে তুলে ধরে এবং নারী চেতনা প্রতিরোধ ও আদর্শের এক অনন্য দলিল হিসেবে সাহিত্য ভাণ্ডারে স্থায়ী আসন লাভ করেছে। তো আমরা যদি মূল আলোচ্য বিষয়টার কথা যদি তুলে ধরি, যে 1084 মা উপন্যাসটা যেটা লেখা হয়েছে কি নকশাল আন্দোলনের রাজনৈতিক পটভূমিতে, যেখানে বিপ্লবীদের অত্যাচার করে হত্যা করা হয়। তো উপন্যাসের মূল যে চরিত্র, সে চরিত্র হচ্ছে সুজাতার ছেলে ব্রতী, রাষ্ট্রীয় হেফাজতে যে নিহত হয়, আর তার লাশ রাখা হয় লাশ কাটা ঘরে, যার নম্বর ছিল 1084। এই নম্বরটাই নামকরণের উৎস, যেটা আগেও বলেছি। এটা প্রতীক হয়ে দাঁড়ায় এই যে নম্বরটা, যে রাষ্ট্র কিভাবে এক বিপ্লবীর পরিচয়কে কেবল একটা সংখ্যা করে তোলে, এটা উঠে আসে এই পুরো আলোচ্য বিষয়তে। তো প্রধান চরিত্রের মধ্যে আমরা সুজাতার কথা বলবো, যে সুজাতা একজন মধ্যবিত্ত গৃহবধূ, কিন্তু তার ছেলের মৃত্যু তাকে এক ভিন্ন চেতনার জগতে এনে ফেলে দেয়। তো ব্রতির মৃত্যু তাকে উপলব্ধি করায় যে যে রাষ্ট্র শুধু বাহ্যিক শত্রু নয়, বরং নিজের সন্তানদেরও দমন করে। তাকে পরামর্শ দেওয়া হয় ছেলেকে ভুলে যেতে, কারণ ব্রতির মতো যুবকরা রাষ্ট্রের দৃষ্টিতে ছিল ডেমোক্রেসির শরীরে ক্যান্সারাস গ্রোথ, অর্থাৎ ক্যান্সার বৃদ্ধি করে গণতন্ত্রের মধ্যে। তবু সুজাতা তা মানেন না। তিনি ধীরে ধীরে এক বিপ্লবী মায়ের রূপ ধারণ করেন। আসলে ব্রতী হলো এক তরুণ বিপ্লবী, যে শ্রেণী শত্রুদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। সে শুধুমাত্র রাজনীতি নয়, নৈতিক এবং আদর্শিক সংগ্রামে বিশ্বাস করত। তার মায়ের চোখ দিয়ে আমরা ব্রতির জীবন ও আদর্শের অন্বেষণ দেখতে পাই। তো দিব্যনাথের কথা যদি আমরা বলি, যে সুজাতার স্বামী এবং ব্রতির পিতা, তিনি প্রথাগত সুবিধাবাদী এবং ভীতু মানুষ, যিনি সমাজের সেই শ্রেণীর প্রতিনিধিদের যাদের বিরুদ্ধে ব্রতি লড়ে, তাদের বিরুদ্ধে। এই দ্বৈততা উপন্যাসটাকে কিন্তু আরও গভীর করে তুলেছে। উপন্যাস শুরু হয় ব্রতির মৃত্যুবার্ষিকীর দিন, যখন সুজাতা তার স্মৃতি রোমন্থন করেন তার মধ্য দিয়ে।
এই স্মৃতিচারণ কেবল ব্যক্তিগত নয়, তা হয়ে দাঁড়ায় এক রাষ্ট্রবিরোধী এক নীরব প্রতিবাদ। তিনি বুঝেন যে সত্যিকারের মা হওয়া মানেই সন্তান হারানোর সুখ বয়ে বেড়ানো নয়, তার আদর্শ রক্ষা করাও এক মায়ের দায়িত্ব। তো সমাজ, রাষ্ট্র এবং দমননীতি এই উপন্যাসের মাধ্যমে লেখিকা দেখিয়েছেন যে কিভাবে রাষ্ট্র তার বিপক্ষে শক্তিকে দমন করে। প্রথমে নকশালদের নির্মমভাবে হত্যা করে কংগ্রেস সরকার, পরে বাম সরকার নিজের বিরোধীদের আবার একইভাবে দমন করে। তো এখানে আদর্শ, নীতি এবং রাষ্ট্রীয় হিংসা পুরো বিষয়গুলো একটি জটিল সম্পর্কের রূপ ধারণ করেছে। তো সামগ্রিক আলোচনায় আমরা বলতে পারি যে 1084 মা শুধুমাত্র একটা মায়ের করুণ কাহিনী নয়, বরং এটি আমাদের সমাজ, রাজনীতি এবং রাষ্ট্রের ভিতরে লুকিয়ে থাকা একটা অমানবিকতার নির্ভুল চিত্রণ। তো সুজাতা আমাদের শেখায় যে মাতৃত্ব শুধু জন্মদানে সীমাবদ্ধ নয়, আদর্শের দৃঢ় থাকা এবং নিঃশব্দ বিপ্লবও হতে পারে। এই উপন্যাস বাংলা সাহিত্যকে যেমন মানবিকতা এবং রাজনৈতিক ভাবনায় সমৃদ্ধ করেছে, তেমনি পাঠকের চেতনায় প্রতিরোধের বীজও বপন করতে সমর্থ হয়েছে। তো এই ছিল উপন্যাসটার সামগ্রিক আলোচনা। আশা করি বিষয়বস্তুটা তোমরা যেমন বুঝতে পেরেছো, তো পাশাপাশি এই উপন্যাসের যে বিষয়টা সেই মহাশ্বেতা দেবী তুলে ধরেছেন এবং সমাজে যে বার্তা দিতে চেয়েছেন সেটাকেও তোমরা উপলব্ধি করতে পেরেছো। তো এতটুকু আলোচনা নিয়ে যদি তোমরা এগিয়ে চলো, তাহলেই এই উপন্যাস বা তাকে কেন্দ্র করে যে ধরনের প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন নেবে আসন্ন ফাইনাল পরীক্ষার জন্য, সেগুলো নিতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। আর কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই ইউনিট থেকে পড়তে হবে, সেটা অবশ্যই আমাদের মোবাইল অ্যাপ্লিকেশন তোমাদেরকে ফলো করতে হবে, যেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। যদি আমাদের সাথে অনলাইন স্টাডি করতে চাও, তাহলে গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটি তোমরা ইনস্টল করে নিয়ে তোমরা আমাদের সাথে অনলাইনে নিয়মিত ক্লাস করতে পারো। আজকের মতো এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামী ক্লাসে।